14 এপ্রিল 1912 পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র দুর্ঘটনাগুলোর একটি ঘটতে যাচ্ছে। একটি জাহাজ যাকে বলা হয়েছিল অডুবনীয়, অর্থাৎ যে জাহাজ কখনো ডুববে না, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই বিশাল জাহাজ পরিণত হয়েছিল হাজারো মানুষের মৃত্যুর কফিনে। কিভাবে বিশ্বের সবচেয়ে আধুনিক জাহাজ একটি বরফখণ্ডের কাছে হেরে গেল? এটা কি শুধুই একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল এমন কোনো রহস্য যা আজও মানুষকে ভাবিয়ে তোলে? আজ আমরা জানবো টাইটানিকের পুরো কাহিনী, এর নির্মাণ, যাত্রা, দুর্ঘটনা, বেঁচে যাওয়া মানুষদের গল্প এবং সেই সব রহস্য যার উত্তর আজও খুঁজে বেড়াচ্ছে ইতিহাস। 20 শতকের শুরুতে সমুদ্রপথে আধিপত্য ছিল সবচেয়ে বড় প্রতিযোগিতা। বড় বড় জাহাজ নির্মাণকারী কোম্পানিগুলো চেষ্টা করছিল এমন জাহাজ তৈরি করতে যা হবে দ্রুততম, সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে নিরাপদ। এই প্রতিযোগিতায় এগিয়ে ছিল ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টার লাইন। তারা সিদ্ধান্ত নেয় এমন একটি জাহাজ তৈরি করার যা শুধু যাত্রী বহন করবে না, বরং মানুষের কাছে হবে একটি ভাসমান রাজপ্রাসাদ। এই স্বপ্ন থেকেই তৈরি হয়েছিল তিনটি বিশাল জাহাজ, অলিম্পিক, টাইটানিক এবং ব্রিটানিক। টাইটানিক নির্মাণ শুরু হয় 1909 সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে। প্রায় 3 বছর ধরে হাজার হাজার শ্রমিকের পরিশ্রমে তৈরি হয় এই বিশাল জাহাজ। এর দৈর্ঘ্য ছিল প্রায় 269 মিটার। এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজগুলোর একটি। কিন্তু টাইটানিকের আসল আকর্ষণ ছিল এর বিলাসিতা। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল বিলাসবহুল কক্ষ, রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, সুইমিং পুল, লাইব্রেরি, এমনকি তুর্কি বাতের ব্যবস্থাও। সেই সময়ে ধনী ব্যক্তিদের কাছে টাইটানিক ছিল শুধু একটি জাহাজ নয়, বরং ছিল মর্যাদার প্রতীক। টাইটানিকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এর নিরাপত্তা। জাহাজটিতে ছিল 16টি জলরোধী কক্ষ। বলা হয়েছিল কয়েকটি কক্ষে পানি ঢুকলেও জাহাজটি ভেসে থাকতে পারবে। এই কারণে অনেকে বিশ্বাস করতে শুরু করেছিল টাইটানিককে ডুবানো অসম্ভব। কিন্তু ইতিহাস আমাদের দেখিয়েছে প্রকৃতির কাছে মানুষের আত্মবিশ্বাস অনেক সময় ভেঙে যায়। 10 এপ্রিল 1912 ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করে আরএমএস টাইটানিক। গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। জাহাজে ছিল প্রায় 2200 জন মানুষ, যাত্রী এবং ক্রু সদস্য। তাদের মধ্যে ছিলেন ধনী ব্যবসায়ী, অভিবাসী পরিবার, শ্রমজীবী মানুষ এবং স্বপ্ন নিয়ে নতুন দেশে পাড়ি দেওয়া অসংখ্য মানুষ। 14 এপ্রিল রাত। টাইটানিক তখন উত্তর আটলান্টিক মহাসাগরে এগিয়ে চলছে। আবহাওয়া ছিল শান্ত, সমুদ্র ছিল অস্বাভাবিকভাবে স্থির। কিন্তু এই শান্ত রাতের মাঝে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর বিপদ। জাহাজের রেডিও অপারেটররা আশেপাশের বরফখণ্ডে সতর্কবার্তা পেতে শুরু করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তাগুলো কি যথেষ্ট গুরুত্ব পেয়েছিল, নাকি কোথাও একটি ভুল সিদ্ধান্ত ইতিহাস বদলে দিয়েছিল? 14 এপ্রিল রাত। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে মধ্যরাতের দিকে। টাইটানিক তখন উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে ঘন্টায় প্রায় 22 নটিক্যাল মাইল গতিতে এগিয়ে যাচ্ছিল। চারিদিকে ছিল অন্ধকার, যাদের আলো তেমন ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সমুদ্র ছিল অস্বাভাবিকভাবে শান্ত। এমন শান্ত সমুদ্রে ভাসমান বরফখণ্ড দেখতে পাওয়া আরো কঠিন হয়ে পড়ে। সেই দিন টাইটানিকের রেডিও অপারেটররা আশেপাশের জাহাজ থেকে কয়েকটি বরফখণ্ডে সতর্কবার্তা পেয়েছিলেন। কিছু জাহাজ জানিয়েছিল তাদের পথে বিশাল বরফের পাহাড় দেখা গেছে। কিন্তু টাইটানিকের রেডিও অপারেটররা তখন যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠানোর কাজেও ব্যস্ত ছিলেন। ফলে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়তো যথেষ্ট গুরুত্ব পায়নি। এই ছোট ছোট ভুলগুলোই কয়েক ঘন্টা পর একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। রাত 11:40। জাহাজের সামনে হঠাৎ দেখা যায় বিশাল এক বরফখণ্ড। দূরত্ব ছিল খুব কম। জাহাজের পর্যবেক্ষক দ্রুত সতর্ক সংকেত দেন, আইসবার্গ রাইট আহেড। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজ ঘোরানোর চেষ্টা করা হয়। কিন্তু এত বড় একটি জাহাজকে এত অল্প সময়ে পুরোপুরি ঘুরিয়ে ফেলা প্রায় অসম্ভব ছিল। কয়েক সেকেন্ড পর টাইটানিকের ডান পাশ বরফখণ্ডের সঙ্গে আঘাত করে। অনেকেই মনে করেন বরফখণ্ড টাইটানিকে বিশাল একটি গর্ত করে দিয়েছিল, কিন্তু বাস্তবে ঘটনা ছিল আরো জটিল। বরফখণ্ডের আঘাতে জাহাজের সামনের অংশের কয়েকটি প্লেট ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে একাধিক জলরোধী কক্ষে পানি ঢুকতে শুরু করে। সমস্যা হলো টাইটানিক কেমন ভাবে তৈরি করা হয়েছিল যেন কয়েকটি কক্ষ প্লাবিত হলেও এটি ভেসে থাকতে পারে। কিন্তু এবার পানি একের পর এক কক্ষে প্রবেশ করতে থাকে। প্রথমে অনেক যাত্রী বুঝতেই পারেননি কি ঘটেছে। অনেকে ভেবেছিলেন এটি হয়তো সামান্য সমস্যা, কারণ টাইটানিক এত বিশাল ছিল যে অনেকের বিশ্বাসই হচ্ছিল না এই জাহাজ বিপদে পড়তে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রকৃত পরিস্থিতি পরিষ্কার হয়ে যায়। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ বুঝতে পারেন জাহাজটি আর বেশিক্ষণ ভেসে থাকতে পারবে না। রেডিও রুম থেকে জরুরি সংকেত পাঠানো শুরু হয়। বার্তা ছিল সিকিউরিটি এসওএস। এটি ছিল সাহায্যের জন্য শেষ আবেদন। কাছাকাছি থাকা জাহাজগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল আরএমএস কারপাথিয়া। তারা সংকেত পেয়ে দ্রুত টাইটানিকের দিকে রওনা দেয়। কিন্তু সমস্যা ছিল দূরত্ব অনেক বেশি। টাইটানিকে থাকা মানুষের সংখ্যা ছিল 2000-এর বেশি, কিন্তু লাইফবোট ছিল মাত্র 20টি। এই লাইফবোটগুলোতে প্রায় 1200 জনের মতো মানুষ উঠতে পারত। অর্থাৎ শুরু থেকে অনেক মানুষের বেঁচে যাওয়ার সুযোগ সীমিত ছিল। আর এখানেই শুরু হয় টাইটানিকের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। কেন পর্যাপ্ত লাইফবোট ছিল না? কেন কিছু লাইফবোট পুরোপুরি ভর্তি না করে নামানো হয়েছিল? আর কেন অনেক মানুষ শেষ পর্যন্ত জাহাজেই আটকে রইলেন? টাইটানিক এখন ধীরে ধীরে সমুদ্রের গভীরে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আসল ভয়াবহতা তখনও বাকি। কারণ কয়েক ঘন্টার মধ্যে পৃথিবী সাক্ষী হবে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দৃশ্যগুলোর একটি। 15 এপ্রিল 1912 রাত তখন গভীর। বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষের পর প্রায় 2.5 ঘন্টা পেরিয়ে গেছে। টাইটানিকের সামনের অংশে পানি দ্রুত বাড়তে থাকে। যে জাহাজকে মানুষ বলেছিল অডুবনীয়, সেই জাহাজ এখন ধীরে ধীরে সমুদ্রের গভীরে হারিয়ে যেতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল হাজার মানুষ তখনও বুঝতে পারছিল না তাদের সামনে কি অপেক্ষা করছে। রাত 12:45 দিকে প্রথম লাইফবোট নামানো শুরু হয়। কিন্তু সমস্যা ছিল অনেক যাত্রী বিশ্বাস করতে চাইছিলেন না যে টাইটানিক ডুবে যেতে পারে। অনেকে লাইফবোটে ধারণ ক্ষমতা চেয়ে কম মানুষ উঠেছিল। যে লাইফবোটে প্রায় 65 জনের জায়গা ছিল সেখানে কখনো কখনো মাত্র 20 থেকে 30 জন উঠেছিল। এই সিদ্ধান্ত পরে ইতিহাসের অন্যতম বড় বিতর্কে পরিণত হয়। সেই সময়ের নিয়ম অনুযায়ী নারী ও শিশু আগের নীতি অনুসরণ করা হয়েছিল। অনেক পুরুষ শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন,
যাতে নারী ও শিশুরা বেঁচে যেতে পারে। কিন্তু এই নিয়ম সব জায়গায় একইভাবে মানা হয়নি, ফলে অনেক পরিবার মুহূর্তের মধ্যে আলাদা হয়ে যায়। কেউ লাইফ বোটে উঠতে পেরেছিলেন, কেউ থেকে গিয়েছিলেন ডুবন্ত জাহাজে। টাইটানিকের সবচেয়ে হৃদয় বিদারক গল্পগুলোর একটি হলো জাহাজের ব্যান্ডের দলের গল্প। যখন চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তখনও ব্যান্ড সদস্যরা যাত্রীদের শান্ত রাখার জন্য সঙ্গীত বাজিয়ে যাচ্ছিলেন। তারা কতক্ষণ বাজিয়েছিলেন তা নিয়ে ইতিহাসে কিছু মতভেদ রয়েছে, তবে বেঁচে যাওয়া যাত্রীদের অনেকেই বলেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গীতের শব্দ শোনা যাচ্ছিল। তাদের সাহস আজও মানুষের মনে গভীর শ্রদ্ধার জন্ম দেয়। টাইটানিকের রেডিও অপারেটররা শেষ পর্যন্ত সাহায্যের বার্তা পাঠিয়েছিলেন। চারিদিকে অন্ধকার, ঠান্ডা পানি আর মৃত্যুর ভয়, তবুও তারা নিজেদের দায়িত্ব পালন করে গেছেন। এটি ছিল মানুষের বেঁচে থাকার শেষ চেষ্টা। রাত 2:20। টাইটানিক আর পানির চাপ সহ্য করতে পারলো না। জাহাজের সামনের অংশ পুরোপুরি পানির নিচে চলে যায়। কিছুক্ষণ পর বিশাল জাহাজটি ভেঙে দুই ভাগ হয়ে আটলান্টিকের গভীরে তলিয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার মানুষের জীবন বদলে যায়। যারা পানিতে পড়েছিলেন তাদের সামনে ছিল আরেকটি ভয়ঙ্কর লড়াই। উত্তর আটলান্টিকের পানি ছিল প্রচন্ড ঠান্ডা। কয়েক মিনিটের মধ্যে অনেক মানুষ হাইপোথার্মিয়ার শিকার হন। লাইফ বোটে থাকা মানুষগুলো অসহায়ভাবে শুনছিলেন সাহায্যের আর্তনাদ, কিন্তু সবাইকে বাঁচানো সম্ভব হয়নি। ভোরের দিকে আরএমএস কারফতিয়া ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাইফ বোটে থাকা জীবিত মানুষদের উদ্ধার করে, কিন্তু টাইটানিকের প্রায় 1500 জনেরও বেশি মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারান। এটি ছিল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বিপর্যয়গুলোর একটি। টাইটানিক কেন ডুবেছিল এই প্রশ্ন আজও মানুষকে ভাবায়। শুধু কি বরফখণ্ডের আঘাতে, নাকি এর পেছনে ছিল একাধিক ভুল সিদ্ধান্ত? বিশেষজ্ঞরা মনে করেন অতিরিক্ত গতি, বরফের সতর্কবার্তা উপেক্ষা, পর্যাপ্ত লাইফ বোট না থাকা, জরুরি প্রস্তুতির ঘাটতি, সব মিলিয়েই তৈরি হয়েছিল এই ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু টাইটানিকের গল্প এখানেই শেষ নয়, কারণ সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এই জাহাজকে ঘিরে রয়েছে আরো অনেক রহস্য। টাইটানিক ডুবে যাওয়ার পর বহু বছর ধরে মানুষ চেষ্টা করেছে জাহাজটির অবস্থান খুঁজে বের করতে, কিন্তু উত্তর আটলান্টিকের বিশাল সমুদ্রের নিচে প্রায় 3800 মিটার গভীরে হারিয়ে যাওয়া টাইটানিক খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব এক কাজ। অনেক অভিযান ব্যর্থ হয়। অবশেষে 1985 সালে ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। 1 সেপ্টেম্বর 1985 সালে সমুদ্রের গবেষক রবার্ট বেলার্ড এবং তার দলের অভিযানে আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। যখন ক্যামেরায় প্রথমবারের মতো টাইটানিকের মরিচা ধরা অংশ দেখা যায় তখন পুরো বিশ্ব অবাক হয়ে যায়। 73 বছর ধরে অন্ধকারে থাকা জাহাজটি আবার মানুষের চোখের সামনে ফিরে আসে। আজ টাইটানিক সমুদ্রের নিচে দুটি বড় অংশে বিভক্ত অবস্থায় রয়েছে। জাহাজটির সামনের অংশ এখনো অনেকটাই চেনা যায়, কিন্তু পেছনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্রের প্রচন্ড চাপ, লবণাক্ত পানি এবং ক্ষুদ্র জীবাণুর কারণে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে টাইটানিক। বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে এই ঐতিহাসিক ধ্বংসাবশেষ আরো ক্ষয় হয়ে যেতে পারে। সমুদ্রের নিচে গবেষণার সময় টাইটানিক থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য ঐতিহাসিক জিনিস, যেমন যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র, থালা বাসন, জাহাজের যন্ত্রাংশ, পোশাকের অংশ, বিভিন্ন নথি। প্রতিটি জিনিস যেন 1912 সালে সেই রাতের একটি গল্প বলে। টাইটানিক ডোবার পর থেকেই শুরু হয় নানা প্রশ্ন। এত বড় একটি জাহাজ কিভাবে একটি বরফখণ্ডে হারিয়ে গেল? কেন এত দ্রুত উদ্ধার করা সম্ভব হলো না? কেন কিছু সিদ্ধান্ত শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছিল? এইসব প্রশ্ন থেকে জন্ম নেয় অনেক রহস্য ও তত্ত্ব। অনেকের মতে টাইটানিক তখন খুব দ্রুত গতিতে চলছিল, যদিও সমুদ্রের বরফপূর্ণ এলাকায় গতি কমানোর বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইতিহাসবিদ মনে করেন দ্রুত গতি এবং দেরিতে সিদ্ধান্ত নেওয়া দুর্ঘটনাকে আরো ভয়াবহ করে তুলেছিল, তবে বিষয়টি নিয়ে এখনো আলোচনা রয়েছে। সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, এত বড় জাহাজে কেন সবার জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিল না? তৎকালীন নিয়ম অনুযায়ী লাইফ বোটের সংখ্যা নির্ধারণ করা হতো জাহাজের আকার অনুযায়ী নয়, বরং পুরনো নিয়মের ভিত্তিতে। এই নিয়মের সীমাবদ্ধতার কারণে টাইটানিকের মতো বিশাল জাহাজেও পর্যাপ্ত লাইফ বোট ছিল না। অনেকের প্রশ্ন, কাছাকাছি থাকা অনেক জাহাজগুলো কেন দ্রুত সাহায্য করতে পারেনি? সবচেয়ে আলোচিত বিষয় হলো এসএস ক্যালিফোর্নিয়ান। অনেক গবেষণায় এই জাহাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তারা কি টাইটানিকের বিপদ বুঝতে পারেনি, নাকি পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা ছিল? এই প্রশ্নগুলো আজও ইতিহাসবিদদের আলোচনার বিষয়। টাইটানিক শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি মানুষের অহংকার, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং বিপদের সময় সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বের একটি শিক্ষা। এই দুর্ঘটনার পর সমুদ্রের নিরাপত্তা নিয়মে বড় পরিবর্তন আসে, আর টাইটানিক হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে আলোচিত জাহাজ। টাইটানিকের সঙ্গে জড়িয়ে আছে একটি বহুল আলোচিত শব্দ, অভিশাপ। অনেক গল্প প্রচলিত আছে যে টাইটানিক যেন শুরু থেকেই কোনো অশুভ ঘটনার দিকে এগিয়ে যাচ্ছিল। কেউ বলেন জাহাজে থাকা কোনো প্রাচীন মিশরীয় বস্তু নাকি অভিশাপ ডেকে এনেছিল, আবার কেউ বলেন টাইটানিকের নির্মাণের সময় থেকে দুর্ভাগ্যের ইঙ্গিত ছিল। কিন্তু এসব দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। বাস্তবতা হলো টাইটানিকের দুর্ঘটনা ছিল মানুষের ভুল, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতির ফল। টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না, এটি ছিল হাজারো মানুষের স্বপ্নের বাহন। কেউ পরিবারের কাছে ফিরছিলেন, কেউ ব্যবসার কাজে। তাদের প্রত্যেকেরই ছিল আলাদা গল্প। কেউ ধনী ছিলেন, কেউ সাধারণ শ্রমজীবী, কিন্তু সমুদ্রে সেই রাতে সবাই একই ভাগ্যের মুখোমুখি হয়েছিলেন। যারা টাইটানিক থেকে বেঁচে ফিরেছিলেন তাদের স্মৃতিতে সেই রাত ছিল এক দুঃস্বপ্ন। অনেকে বলেছেন সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল পানিতে থাকা মানুষদের আর্তনাদ শোনা। লাইফ বোটে থাকা মানুষেরা জানতেন তারা সবাইকে বাঁচাতে পারবেন না। এই অসহায় মুহূর্ত টাইটানিকের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। 1997 সালে নির্মিত টাইটানিক সিনেমার মাধ্যমে এই জাহাজের গল্প আবারও পুরো বিশ্বের কাছে পৌঁছে যায়। সিনেমাটি জ্যাক ও রোজের কাল্পনিক প্রেমের গল্পের মাধ্যমে টাইটানিক ট্র্যাজেডিকে তুলে ধরা হয়। যদিও চরিত্রগুলো কাল্পনিক, কিন্তু সিনেমায় দেখানো অনেক পরিবেশ, জাহাজের নকশা এবং দুর্ঘটনার মুহূর্ত বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই সিনেমা টাইটানিক
টাইটানিককে নতুন প্রজন্মের কাছে পরিচিতি করে তোলে। টাইটানিকের দুর্ঘটনার পর বিশ্ব বুঝতে পারে শুধু বড় এবং আধুনিক প্রযুক্তি থাকলে নিরাপত্তা নিশ্চিত হয় না। এরপর সমুদ্রযাত্রার নিয়মে বড় পরিবর্তন আসে। জাহাজে পর্যাপ্ত লাইফবোট রাখা, নিয়মিত নিরাপত্তা অনুশীলন এবং জরুরি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়। হাজারো মানুষের মৃত্যুর বিনিময়ে পৃথিবী শিখেছিল নিরাপত্তার মূল্য। আজও টাইটানিক সমুদ্রের গভীরে নীরবে শুয়ে আছে। প্রায় 3800 মিটার নিচে থাকা এই ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই উন্নত হোক, পৃথিবীর শক্তির সামনে তার সীমাবদ্ধতা রয়েছে। প্রতিটি মরিচা ধরা অংশ, প্রতিটি ধ্বংস হয়ে যাওয়া কক্ষ যেন 1912 সালে সেই রাতের গল্প বলে। টাইটানিক শুধু একটি ডুবে যাওয়া জাহাজ নয়, এটি মানুষের স্বপ্ন, অহংকার, সাহস এবং ভুলের এক অনন্য গল্প। একটি জাহাজ যাকে বলা হয়েছিল কখনো ডুববে না, কিন্তু যা প্রমাণ করে দিয়েছিল প্রকৃতির সামনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজও যখন আটলান্টিকের গভীরে টাইটানিক নীরবে পড়ে আছে, তখন এটি যেন পৃথিবীকে একটি প্রশ্ন করে, আমরা কি ইতিহাস থেকে সত্যি শিক্ষা নিয়েছি? এই ছিল টাইটানিকের পুরো রহস্যের কাহিনী। আপনি যদি এমন আরো রহস্যময় ইতিহাস জানতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।